আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আমি আজকে বিএনপির ভাই বন্ধু যারা আছে তাদেরকে কিছু কথা বলবো। আমরা একটু প্রথম থেকে শুরু করি। আমরা 5ই আগস্টের পরে মাঠে দেখেছিলাম কাকে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, আরও অনেকেই আমরা মাঠে দেখেছি অনেক নেতাকে। সেখানে পল্টনের ঢাকা শহরের বিভিন্ন চিত্র আমরা দেখেছি। তাদেরকে কেচিকেটের মধ্যে আটকিয়ে রাখা হয়েছিল, তারা বের হতেও সাহস পাচ্ছিল না। তখন এমন একটা পরিস্থিতি হয়েছিল। যেভাবেই হোক ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়ে গেল। সেখানে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হলো, পাশাপাশি দেশ ছেড়েছে। তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস যারা আছেন প্রধান তাদের কান্নাকাটি তো তখন আমরা দেখেছিলাম। তারা এমন পরিমাণ আবেগী হয়ে গিয়েছিল যে তখন তাদের চোখের পানি তারা রাখতে পারেনি, ধরে ছেড়ে দিয়েছিল। রুহুল কবির রিজভী গাড়ির মধ্যে বসে থেকে কেঁদে দিয়েছে। মির্জা আব্বাস সাহেব তিনি কেঁদে দিয়েছেন। তারা অত্যন্ত পরিমাণ খুশি হয়েছিল 5ই আগস্টের পরে। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে শুধু বাংলাদেশের ক্ষমতা একমাত্র পাওয়ার যোগ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা শেখ হাসিনার আমলে যত বছরই হয়েছিল, 16 বছর কিংবা 17 বছর, আমরা এই বিএনপি দলটার দিকে তাকিয়েছিলাম। কারণ তারা নির্যাতিত হয়েছে, তারা ঘরে ঘুমোতে পারে নাই, আত্মীয় স্বজনের বাসায় যেও থাকতে পারেনি তারা। বিশেষ করে যারা তৃণমূল কর্মী ছিলেন তারা বেশি নির্যাতিত হয়েছে, আমরা সেসব দেখেছি। তো জনগণের একটাই আস্থা ছিল, একটা আবেগের দুর্বলতা ছিল, যেখানে বিএনপিকে সবাই ভোট না দিয়েও ক্ষমতায় আনবে, এমন একটা এই 17 বছরের মানুষের মধ্যে একটা মনোভাব তৈরি হয়েছিল যে বিএনপি ক্ষমতা থাকবে। কারণ সবাই বিএনপির উপরে মানে সহনশীল, যেটাকে বলে তাদের উপরে মানে একটা মহব্বত মায়া, এরকম একটা জনগণের মনের মধ্যে তাদের নিয়ে ভাবনা চিন্তা ছিল। কিন্তু 5 আগস্টের পরে চিত্র পরিবর্তন হয়ে গেল। আওয়ামী লীগের যেসব স্থানে যারা যেসব কর্মকাণ্ড চালিয়েছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, যেখানে যা করেছে, টেম্পো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, মাছ বাজার, সব জায়গায় আবার তারা নতুন করে সেখান থেকে শুরু করেছে, আগের তুলনায় একটু বাড়িয়ে। আগে যেখানে 50 টাকা ছিল সেখানে এখন 100 টাকা হয়েছে। এইভাবে তারা শুরু করেছে। কাজেই 1 বছর ইউনূস সরকার ক্ষমতা ধরে রেখেছে। 1 বছরের মধ্যে জনগণ খুব ভালোভাবেই ভালোটাও দেখেছে, মন্দটাও দেখেছে। তখন তাদের মধ্যে যে পূর্বে যেই মনোভাবটা ছিল সেটা নিমিষেই 1 বছরের মধ্যে নষ্ট হয়ে গেল। তারা বিকল্প কোনো কিছু খুঁজছিল। তখনই জামায়াত ইসলামী বাংলাদেশ, তাদের কর্মকাণ্ড মানুষের কাছে সুপরিচিত হয়ে গেল। তাদের আদর্শ নীতি সব দিকটা মানুষের কাছে ভালো মনে হলো, জনগণের কাছে ভালো মনে হলো। জনগণ বিএনপির বিকল্পে একটা ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়। আসলে সে জামাত ইসলামী দলের এত ভোট নাই, এই 3.25 কোটি ভোটের মধ্যেও নাই। তার আমার মনে হয় 50 লক্ষ ভোটও ছিল না। কিন্তু বিএনপির বিকল্প হিসেবে তারা 3.5 কোটি মানুষের সমর্থন পেয়েছে। এটা বিএনপির থেকেই আসা ভোট। কাজেই এটা তাদের
নিজস্ব যে ফল, সে ফলের এই প্রতিফলন। মানে তারা যে গাছ লাগিয়েছিল তখন ওই 5ই আগস্টের পরে 1 বছর পরে জনগণ সেই ফলটাই তাদের হাতে তুলে দিয়েছে। এটা তারাই প্রাপ্য। তারা নিজে এটা বেছে নিয়েছে। তারপরে যেভাবেই হোক ক্ষমতা হয়ে গেল। নির্বাচনী প্রক্রিয়ায় তারা ক্ষমতায় গেলেন। যেভাবেই হোক, সে কথা আমরা কিভাবে গেছে না বলি, সবই জানি, পূর্বে বলেছি, নতুন করে বলার কিছু নাই। এখন যেহেতু ক্ষমতায় এসে গেছে, আমাদের আকাঙ্ক্ষা ছিল যে যাই কিছু হয়েছে দেশের জনগণের কল্যাণে কাজ করবে, এটাই প্রত্যাশা করেছিলাম। কিন্তু আসার পরে কিছু দুই একটা ভালো দিকও আছে। তারা কাজকর্ম শুরু করেছে, খাল খনন, ফ্যামিলি কার্ড, মসজিদদের ভাতা সম্পর্কে একটা আলোচনা, এইসব বিষয় ভালো, স্বাগত জানিয়েছি, ধন্যবাদ। কিন্তু সেখানে যদি আপনার দলীয় কর্মী নেতাদের হস্তক্ষেপ হয়, সেখানে সে বিষয়ে আপনি স্বচ্ছ রাখতে পারবেন না, আপনারা যারাই হন। এখন মূল কথা হলো, তারপরে ক্ষমতার চেয়ারে যারা যারা বসেছে, গুরুত্বপূর্ণ যে পদগুলো রয়েছে, তাদের সেই সব পদ পরিচালনা করার মতো যোগ্যতা তাদের মধ্যে নাই। কারণ তারা শূন্যের উপরে ভেসে আছে। ভেবেছিলাম ভিপি নূর সাহেব তিনি প্রতিবাদী কণ্ঠস্বর, জনগণের কণ্ঠস্বর, সে জনগণের এই কণ্ঠ, এটা আমরা ভেবেছিলাম। তার নৈতিকতা, প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের মুগ্ধ করেছিল। কিন্তু সে যেটা দেখিয়েছে সেটা এদেশের মানুষ কখনো ভুলবে না। আর তার সে নামটা 1 নিমিষের মধ্যেই ধুয়ে মুছে গেছে। কারণ সে এখন মন্ত্রিত্বের ভারে ওই নৈতিকতা আর ওই আদর্শ সব হারিয়ে গেছে। জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি বেশি দলের জন্য কষ্ট করে নাই। সে সেফেই ছিল, যেখানেই ছিল, সেটাও জানি, নতুন করে বলতে হবে না, আপনারাও জানেন। সে সেফ ছিল, সে গুরুত্বপূর্ণ পদ পেল, স্বরাষ্ট্রমন্ত্রী, সব নিজের হাতে একাই সামলায়। যত প্রশ্ন আছে সব তিনি জানেন। অত্যন্ত বিজ্ঞ একজন লোক, চতুর, সে রাজনীতি ভালো বোঝে, সেটা আমরা স্বীকার করে নিলাম। কিন্তু এই তীক্ষ্ণতা আর এই দক্ষতা, এই জ্ঞান যদি মানুষের কল্যাণে লাগানো যেতে পারত, তাহলে সেটার আরও বৃদ্ধি পেত, এটা আমরা মনে করি। এখন তিনি ওই তার জ্ঞানের ভাণ্ডার সেটা অপব্যবহার করছে। জুলাই সনদ বাস্তবায়ন করার আগে আপনাদের যে আবেগ ছিল, আপনারা যেভাবে কথা বলেছেন, তারেক রহমান সাহেব, জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, সবাই তো বলেছেন জুলাই সনদকে আপনারা বাস্তবায়ন করবেন। এটা কি আপনারা না বুঝে বলেছিলেন? ওই সনদে কী কী লেখা আছে সেটা কি আপনারা না দেখে বলেছিলেন? সেটা আপনারা দেখেই বলেছিলেন। আপনারা জানেন শেষ সনদে কী কী আছে। অবশ্যই সেটা দেশ গণতন্ত্র হিসেবে সেটা মানুষের কল্যাণকামীই ছিল। অনেকগুলো প্রশ্ন থাকতে পারে, কিন্তু মূল প্রশ্ন যেগুলো আছে সেগুলো তো আমরা জানি, আমরা সেটারই পক্ষে ছিলাম। আপনারা নির্বাচনের আগে মানুষকে প্রতিশ্রুতি যেভাবে দিয়েছিলেন, সেভাবে কিছু কাজ করেছেন, কিন্তু মূল যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিলেন সেটা আপনারা ভঙ্গ করলেন। আপনারা জনগণের সাথে পল্টি নিলেন, জনগণের সাথে একটা প্রতারণার পথ তৈরি করলেন। আপনারা বিভিন্নভাবে বোঝাতে চান জুলাই সনদ কোনো কাজের বিষয় না, ওটাকে মানুষকে ভুলিয়ে দিতে অনেক কৌশল আপনারা অবলম্বন করেন।
বিশেষ করে জনাব সালাউদ্দিন আহমেদ, তিনিই বেশি। কারণ যেহেতু তিনি সব বিষয়ে পারদর্শী, তিনি সব বিষয় ভালো বুঝে, কানুন সম্পর্কে সব তিনি ধারণা রাখেন। পূর্বের ওবায়দুল কাদের সাহেবের মতো শুধু কানুন কানুন কানুন, সেই কানুন উনি ভালো বুঝে, তার জন্য তার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ধন্যবাদ। কিন্তু আপনি যেটা করছেন সেটা আয়নার মতো মানুষের কাছে পরিষ্কার। মানুষকে এসব বোঝালে, বোঝানো না বোঝানো একই কথা, কারণ মানুষ সত্য কোনটা মিথ্যা কোনটা সেটা মানুষ জানে। আপনারা নির্বাচনের আগে বলেছেন একটা, ক্ষমতায় এসে বলছেন আর একটা। এখন মনে হয় আপনারা আপনার পূর্বে যে ভাই ছিল একজন, তাকে আপনারা অস্বীকার করেন, তাকে আপনারা কখনো দেখেনই নাই বাপের সম্পত্তির ভাগ দেওয়ার ভয়ে। জুলাই সনদ মানে আপনারা একটা ভাইয়ের মতো, বিরোধী দল আর নির্বাচিত দল, দু দল একসাথে কাজ করবে, দেশ অগ্রগতি দ্রুত হবে দুই ভাই একসাথে কাজ করলে। আর আপনার দলের সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ কার্যক্রম দুজনকে মিলেমিশে নিতে হবে। এখন আপনার পৈতৃক সম্পত্তি, যেটা আপনারা দল মনে করেন, সরকার গঠন মনে করেন, এটাকে তো পৈতৃক সম্পত্তি মনে করেন, এটার ভাগ আপনার অন্য ভাইকে দিতে চান না। তার জন্য এটা নিয়ে এত তালবাহানা। অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন, যেটা আসলে সংবিধানে নাই। সংবিধানের কথা বলতে গেলে সংবিধান তো অনেক রকম সংবিধানই আছে। সংবিধানে তো ছিল আপনারা এখন আপনি সেই সিলিংয়েই থাকবেন, বিএনপির তৃণমূল কর্মীরা ধান খেতে ঘুমাবে, পাট খেতে ঘুমাবে, জঙ্গলে ঘুমাবে, এটাও তো সংবিধানে ছিল। এখনকার শেখ হাসিনাই থাকবে সরকার, এটাও তো সংবিধানে ছিল। সংবিধানে তো বহুত কিছু ধরা যায়। সব কিছু আমরা বুঝি, জানি, কিন্তু এসব বুঝিয়ে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই। আপনার যদি মনে হয় সংবিধানের বেশি বিশেষ প্রয়োজন, তাহলে আপনি ক্ষমতায় থাকার জন্য আপনি নিজের থেকে সংবিধান তৈরি করেও নিতে পারেন। একটা মন্দ কাজ করে সেটাও সংবিধানের মধ্যে নিয়ে আসতে পারেন। সংবিধানের হাজার হাজার ধারা রয়েছে, একটা ধারার ক খ দিয়ে আপনি সেটাকে সমাধান করে দিলেন। কিন্তু সেই সংবিধানের কথাই আপনাকে বলছি। সংবিধান হচ্ছে জনগণের কল্যাণে বানানো হবে। একটা সংবিধান বানানো হবে যেটা জনগণ যেটা সমর্থন করবে, অধিকাংশ জনগণ যেটাকে চাইবে, সেটাকেই সংবিধান বানানো হবে। সেটা বাধ্যতামূলক বানানো হবে। সংবিধান পরিবর্তন করতে হবে। যে সংবিধান মানুষের কষ্টের কারণ হয়, সেটা যদি জনগণ না চায়, সেটা বাতিল করতেও হবে। কাজেই জনগণ সংবিধানের উপরে, জনগণের জন্যই সংবিধান। যদি আপনাদের সংবিধানের প্রতি এত শ্রদ্ধা থাকে, তাহলে আপনারা সংবিধানে নতুন করে আরেকটা গণভোটের সূচনা করেন। মানে আপনারা সংবিধান পাশ করেন, আরেকটা গণভোট হবে। যারা পূর্বে না বুঝে ভোট দিয়েছিল, তারা আবার নতুন করে বুঝে শুনে পরে ভোট দেবে। তাহলে এটা করেন আবার, আমরা সংবিধান মতোই আবার গণভোট করি। এটা জনগণের রায়, এটা 5 কোটি মানুষ এই হ্যাঁতে ভোট দিয়েছে, আমরা 5 কোটি মানুষ এটা চাই। আপনারা সংবিধানের ভিতরেই থেকে করেন, সমস্যা নাই। পাশ করেন সংসদে, আরেকটা গণভোট হবে। সংবিধানে জনগণ বুঝে ভোট দিতে হবে, দেখে ভোট দিতে হবে, পড়ে ভোট দিতে হবে। আমাদের কোনো সমস্যা নেই, আমরা আবার ভোট দেব। যদি সেভাবে হয় তাহলে তো আমাদের এক ভোট নষ্ট করা মানে পুরো নির্বাচনটাই নষ্ট করা। যে আমার ভোটে সরকার নির্বাচিত হয়েছে, আমার ভোটে হাজার যুক্ত হয়েছে। যদি আমার ভোট সরকার নির্বাচন করার জন্য মূল্যবান হয়, তাহলে ভোটেও আমার ভোট সমানভাবেই অংশীদার। হ্যাঁ না একই গুরুত্বপূর্ণ। যদি আমার গণভোটে হ্যাঁ না
যদি হা না টিকে, না জয়যুক্ত হয়, সেটার কার্যক্রম না হয়, তাহলে সরকারই তো অবৈধ। এতে কোনো ভুল নেই তো, আপনাদের সংবিধানেই বলবে এটা। কারণ যদি আমার একটা ভোট বাতিল হয়ে যায়, সেটা সংবিধানের দোহাই দিয়ে দূরে রাখা হয়, তাহলে গাছের শিকড়টাই থাকবে না, সেটাই কাটা পড়বে, পুরো গাছটাই কাটা পড়বে। এখন আপনারা কি করবেন? যা কিছু করেন, পরিশেষে আপনাদের গোড়ায় ফিরে আসতে হবে। শুধু শুধু গাধার মতো গুলিয়ে খাওয়ার কোনো কারণ দেখি না আমি। কারণ একটা দুইটা জনগণ না, 5 কোটি জনগণ, 8 কোটি ভোটার, অথবা 9 কোটি বৈধ ভোট হয়েছে 60%-এ। সেখানে 5 কোটি হা ভোটে জয়যুক্ত করে, তার মানে দেশের অর্ধেকের বেশি জনগণ হা ভোট দিয়েছে। এটাকে আপনার সংবিধান বানাতে কোথায় সমস্যা? আপনাদের সরকার চালানোর যোগ্যতা আছে? সংবিধান আপনারা বুঝেন? আরেকটারে বানায় রাখছেন সড়ক, সেতু, রেল, টোটাল জগৎটা তার মাথার উপরে দিয়ে দিচ্ছেন। যে পারে না একটা ক্লাস 1 সামলাইতে, তারে দিয়ে দিচ্ছেন পুরো ইউনিভার্সিটি সামলানোর জন্য। চাঁদাবাজি হয় না, সমঝোতার মাধ্যমে কত মানুষে কানারে হাইকোর্ট দেখানোর মতো কতভাবে বুঝিয়ে চাঁদাবাজি 10 টাকার জায়গায় 30 টাকা করে দিল। লাগামহীন চাঁদাবাজি। আবার তিনি ইনকোয়ারি করতে গেলে 3 ঘন্টা আগের থেকে গাড়ি একটা ধরে রাখে, 200 ন্যায্য ভাড়া দিয়া। টিকিট সবাইকে ন্যায্য টিকিট দিয়ে দেয়, 500 টাকা টিকিট 500 টাকাই রাখে, 20 টাকা আরও কম রাখে। কিন্তু বিনিময়ে মন্ত্রী আসবে 2 ঘন্টা পরে। এই 2 ঘন্টা পরে মন্ত্রী আসবে, দেখবে, সবার কাছে জিজ্ঞেস করবে 500 করে। এর আগে তো 10-20 গাড়ি চলেই গেছে 1500 করে। এখন এটা সাইনবোর্ড বানানোর জন্য এদের ধরে রেখে দিছে। এরকম দুই একটা এসে আবার মিডিয়ার সামনে গল্প বানায় বলে তারা মহব্বত করে একবারে ভাড়া আরও নির্ধারিত ভাড়ার থেকে আরও 20-50 টাকা কম নিয়েছে। তারা এত সাধু, এত ভালো লোক, ড্রাইভার হেল্পার যারা আছে, মালিক সমিতি। আসল কথা, ড্রাইভার হেল্পারদের কোনো দোষ নাই। এটা তো মূল গোড়ার থেকেই নির্ধারণ করা। কারণ যারা সংগঠনের মধ্যে আছে, যারা এইসব টার্মিনাল পরিচালনা করে, পরিবহন সেক্টর পরিচালনা করে, যাদের ব্যানারে মানে মালিকানাধীন বেশি, যেমন মহাখালীতে এখন রাজত্ব করে মির্জা আব্বাস, আরও তাদের সাথে কিছু লোক আছে। এরকম আগে করতো এনায়েতুল্লাহ, এনা পরিবহন। এরকম যারা আছে তাদের সিন্ডিকেট আগে থেকে নির্ধারণ করে দেয়, টিকিট এত টাকা করে বিক্রি করবি। ড্রাইভার হেল্পারের দোষ কোথায়? তারা নিয়ে যাবে, নিয়ে আসবে, তারা বেতন পাবে। এখন মূল সিন্ডিকেটটা দলীয়ভাবে হয়। এখন উনি বলে ভাড়া বেশি নেয় না কেউ, ভাড়া একবারে অতি কম, নির্ধারিত ভাড়ার চাইতেও কম। আর সেটা আমাদের মেনে নিতে হবে। মানুষ 500 টাকার ভাড়া 1500 টাকা দিয়ে কত হেনস্থা হয়ে, কত হয়রানি করে যাচ্ছে, সেটা আমাদের চোখে পড়ছে না। আপনাদের গল্পই আমাদের চোখে পড়বে শুধু, আপনাদের কথাই আমাদের বিশ্বাস করতে হবে। আমাদের তো চোখ নাই, কান নাই, আমরা তো শুনি না। আপনাদের মতো বধির, স্বার্থর দিকে তাকিয়ে অন্ধ হয়ে গেছি, ভোগবিলাসের পৃথিবীতে মুক্ত হয়ে আছি, যে মরবো না, চিরদিনই পৃথিবীতেই থাকবো, এই সুখ শান্তি, গাড়ি বাড়ি, নারী, টাকা পয়সা এইসব থাকবে আমার, এরকম না। আমরা সত্য জানি, সত্য খোঁজার চেষ্টা করি। আপনাদের তৃণমূল যারা রয়েছে, যারা এত কষ্ট করেছে দলের জন্য, চুপি চুপি করে মিছিল মিটিং করেছে, তাদের খবর নেওয়ারও সুযোগ নাই আপনাদের। আপনারা হাইব্রিড বিএনপির সাথে মিলে চাঁদাবাজি আগের তুলনায় বেশি করছেন। কিন্তু যারা কষ্ট করেছে তাদের ডেকেও জিজ্ঞানা তারা কী হালে আছে কি না। আপনাদের ভিড়ে তারা হারিয়ে গেছে। এখন কি করবেন সেটা আপনারা ভালো জানেন, কিন্তু আপনারা যেদিকে যাবেন সুফল বয়ে আনবে না। জনগণ সব জানে। আর এটা সেই আগের দিন নাই। এখন প্রত্যেকটা মোবাইল আপডেট খবর, সবাই দেখে কে কী করে না করে। ভালো থাকবেন সবাই।